সে কোরআন শরীফের কসম কেটে বলেছিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, কিন্তু দিন শেষে আমার নামে মিথ্যা মামলা দিয়ে সে সুখে শান্তিতে বিয়ে করে অন্যের সঙ্গে সংসার করলো। এই গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না যে বেঈমান কাকে বলে। তো চলুন এই ছোট্ট একটি গল্প শুনে আসি। সালটা ছিল 2019-এর প্রথম দিকে। আমি মুম্বাই সোনার কাজ করতাম। মুম্বাই 1 বছর থাকার পর আমি দেশে আসি। দেশে এসে আমার ছোট ভাইকে বললাম, আচ্ছা ভাই স্কুলের দিকে ঘুরতে চল, অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি। তারপর আমি আর আমার ছোট ভাই স্কুলের দিকে ঘুরতে চলে আসি। এরপর আমার ছোট ভাইকে বললাম, আচ্ছা কি খাবি বল। তারপর আমার ছোট ভাই বলল, কি খাবো, চল ঝালমুড়ি খাই। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। আমরা দুইজনা ঝালমুড়ির দোকানে চলে আসি। তারপর 2টা ঝালমুড়ি অর্ডার দিই। সেই সময়টা ছিল স্কুলের টিফিন সময়। আমরা ঝালমুড়ি নেওয়ার জন্য দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক ওই সময়তে একটা মেয়ে বলে উঠলো, দেখি একটু সাইডে যাবেন, আমি ঝালমুড়ি নিব। তারপর মেয়েটির দিকে আমি না তাকিয়ে বলে উঠলাম, আগে আমরা আসি, লাইনে দাঁড়ান, আগে আমরা নিব তারপরে আপনি পাবেন। এরপর মেয়েটি আবারও বলে উঠলো, প্লিজ আমাকে আগে ছেড়ে দেন। এরপর মেয়েটির দিকে আমি ঘুরে তাকাই। তারপর আমি যা দেখতে পাই, উফ, যেমনই তার চেহারা তেমনই তার চোখের মায়া। আমি তার দিকে একভাবে তাকিয়ে আছি। তারপর মেয়েটি আবারও বলে উঠলো, ক্লাসের ঘন্টা পড়ে যাবে, আমাকে আগে দিয়ে দেন না। এরপর আমি দোকানদারকে বললাম, আচ্ছা ওকে আগে ছেড়ে দেন, আমাদেরকে পরে দেন। তারপর সে ঝালমুড়ি নিয়ে চলে যায়। আমার ছোট ভাইকে বললাম, আচ্ছা ভাই তুই কি ওকে চিনিস? আমার ভাই কিন্তু ওই স্কুলে পড়াশোনা করতো, ক্লাস 12-এ, ও ক্লাস 9-এ পড়ে। মেয়েটির থেকে 2 বছরের সিনিয়র ছিল। মেয়েটিকে মোটামুটি চিনে। আমার ছোট ভাই বলল, হ্যাঁ ওকে চিনি, আমাদের থেকে 2 বছরের জুনিয়র, ক্লাস 9-এ পড়ে, পাশের গ্রামে বাড়ি। এরপর আমার ছোট ভাইকে বললাম, আচ্ছা ভাই শোন না, মেয়েটিকে আমার অনেক ভালো লেগেছে, আমার নাম্বারটা কি তুই ওকে দিতে পারবি? তারপর আমার ছোট ভাই বলল, হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু আজকে তার হবে না, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, কালকে আসতে হবে। এরপর আমি বললাম, ঠিক আছে। পরের দিন আমরা টিফিন সময়তে আবারও চলে আসি। তারপর আমার নাম্বারটা ছোট ভাই লিখে মেয়েটিকে দিয়ে দেয়। তারপর আমার ছোট ভাইটিকে মেয়েটি বলে, এটা কি? এরপর আমার ছোট ভাই বলে, এটা আমার দাদার নাম্বার। মেয়েটি আবারও বলল, তো আমি কি করব? তারপর আমার ছোট ভাই আবারও বলে উঠলো, বেশি কথা বলবি না, চুপচাপ বাড়ি গিয়ে ফোন করবি। এই বলে তাকে নাম্বারটা দিয়ে দেয়। তারপর আমার কাছে এসে আমার ছোট ভাই বলল, আজকে ঠিকই তোমার কাছে ফোন যাবে। এরপর মেয়েটিকে কিছুক্ষণ দেখার পর আমরা বাড়ি চলে আসি। তারপর 3-4 দিন কেটে যায়, এরপরও তার ফোন আসে না আমার কাছে। একদিন আমার ছোট ভাইকে বললাম যে, ভাই এখনো তো মেয়েটি ফোনই করলো না আমাকে। আমার ভাই বলল, কি বলো, এখনো ফোন করেনি? ঠিক আছে আমি আজকেই দেখছি। এরপর আমার ছোট ভাই তাকে স্কুলে অনেক গরম দেখায়, ভয় দেখায়, যে কেন ফোন করিসনি? আমি বলেছি মানে তোকে ফোন করতেই হবে, নয়তো কিন্তু তোর খবর খারাপ আছে। তারপরে সেদিন মেয়েটি বাড়ি এসে আমারে ফোন দেয় আর বলে, কি সমস্যা কি আপনার? আমি আপনাকে ফোন করতে পারবো না। আপনার ভাইকে দিয়ে কেন আমাকে গরম দেখাচ্ছেন? আপনার কি আমি বউ লাগি যে আপনার যা মন চাইছে তাই করছেন? যত সব ফালতু। এইসব কথা বলে মেয়েটি ফোন রেখে দেয়। তারপর মেয়েটি আর আমার সঙ্গে কথা বলতে চাইতো না। একদিন আমি আর আমার ছোট ভাই একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, আর এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কি করা যায় কি করা যায়। আর ঠিক ওই সময়তে আমার একটা ছোট্টবেলাকার স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। বন্ধুটা বললো, কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? সে বললো, হ্যাঁ ভালো আছি। আমি বললাম, আচ্ছা বস চা খা। তারপর বন্ধুটাকে আমি চা খাওয়ালাম। এরপর আমার বন্ধুটা চলে যাওয়ার পর আমার ছোট ভাই যা বললো, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে মেয়েটির এটা ওর দাদা। আমি আমার ছোট ভাইকে বললাম, যেটা কি বলিস? তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে ঠিক আছে, সে ফোন করবে না মানে এবার ওকে ফোন করতেই হবে। তারপর আমার ছোট ভাই বললো, আমি বললাম তুই দেখতে থাক। এরপর আমি বদমাশি করে ওর দাদাকে ফোন করি আর বলি, তোর বোন আমাকে ডিস্টার্ব করছে, প্রেমের প্রস্তাব দিচ্ছে, তোর বোনকে শাসন করিস, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এরপর আমার বন্ধু রেগে গিয়ে বলল, ঠিক আছে তোকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আমি দেখছি। তারপর আমার বন্ধু বাড়ি চলে যায় আর ওর বোনের কথা না শুনেই তাকে পিটাইতে থাকে, মারতে থাকে। পরের দিন মেয়েটি আমাকে ফোন করে আর বলে, তুমি সব কি শুরু করেছো? আমার দাদাকে তুমি কেন মিথ্যা কথা বলেছো? আমি কি তোমাকে ভালোবাসি? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? এইসব মিথ্যা কথা কেন আমার দাদাকে বলেছো? অনেক গালিগালাজ করে মেয়েটি ফোন রেখে দেয় আর ব্লক করে দেয়। এইভাবে 10-15 দিন কেটে যায়। তারপর সে ফোন করে না, কিন্তু আমিও তো তাকে এমনি ছাড়বো না। এরপর আমি ওর দাদাকে আবারও ফোন দিই আর বলি, তোর বোনকে কি এখনো শাসন করিসনি? এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোর বোনকে শাসন করিস, আমাকে কিন্তু অনেক ডিস্টার্ব করছে, বিরক্ত করছে। শুধু তুই আমার বন্ধু বলে তোর বোনকে কিছু বলতে পারি না। এই বলে আমি ফোন কেটে দিলাম। তারপর ওর ভাই অনেক রেগে যায়, এতটাই রেগে গেছিল যে তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে হসপিটালে ভর্তি করে। এই কথা শোনার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর তাকে আমি হসপিটালে দেখতে যাই। তখন রাত প্রায় 10টা-11টা বাজে। আমি তাকে জানালাতে দেখতে পাই, ওর আম্মু বেডের নিচে শুয়েছিল আর ওর দাদা বাড়ি চলে গেছিল। সে আমাকে দেখতে পায়, আমাকে দেখে সে কান্না করতে শুরু করলো। ওর চোখে পানি দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে সে বলে উঠলো, এবার তুমি খুশি, এবার তুমি হ্যাপি? আমাকে এই অবস্থায় দেখে, তার মুখ থেকে এইসব কথা শুনে আমারও চোখে জল চলে আসে। আমি বললাম, তুমি বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি তোমার দাদা তোমাকে এভাবে মারবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে বিরক্ত করবো না, তোমাকে আমি কথা দিলাম, তুমি ভালো থাকবা। এই বলে আমি ওখান থেকে চলে আসি আর আমি আবারও চলে যাই মুম্বাই সোনার কাছে। প্রায় 1 মাস কেটে যায়, তার সঙ্গে আর কথা হয় না। খুব ইচ্ছে করে তার সঙ্গে কথা বলতে, কিন্তু তাকে আর ফোন করতে পারি না। একদিন হঠাৎ করে একটা রং নাম্বার থেকে ফোন
কেমন আছে? আমি ফোনটা রিসিভ করলাম। এরপর বললাম, হ্যালো, কে বলছেন? ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠলো আর বলল, আপনি কে বলছেন? প্রথমে আমি চিনতে পারিনি, তাই আমি আমার নাম বলে দিলাম, আমি হাবিব বলছি। এরপর আমি আবার বললাম, আপনার কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে এটা কি সেই তুমি, আনিসা? আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমার নাম হাবিব আর মেয়েটির নাম আনিসা। এরপর মেয়েটি বলে উঠলো, হ্যাঁ আমি আনিসা বলছি, কেমন আছো? এরপর আমি বললাম, তোমাকে ছাড়া আর কেমন থাকবো, খারাপ থাকলেও ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। এরপর আমি আবারও বলে উঠলাম, আচ্ছা তুমি এতদিন পর ফোন করলে, তোমার সঙ্গে তো কথা বলা বন্ধ করে দিয়েছি, বিরক্ত করা ছেড়ে দিয়েছি, হঠাৎ করে তুমি আমাকে ফোন দিলে। তারপর আনিসা বলে উঠলো, আচ্ছা কথা বলা বন্ধ করে দিয়েছো বুঝলাম, আমার জন্য কি মন থেকে দরজা বন্ধ করে দিয়েছো? বিরক্ত করা ছেড়ে দিয়েছো বুঝলাম, আমাকেও কি মন থেকে ছেড়ে দিয়েছো? এরপর আমি বললাম, এটা কি হলো, এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব না, শুধু এইসবগুলো ছেড়েছিলাম তোমার সুখের জন্য, তুমি যেন ভালো থাকতে পারো, তাছাড়া আর কিছুই না। তারপর থেকে আনিসের সঙ্গে মাঝে মাঝে কথা হতো, কিন্তু সবসময় হতো না, কারণ সেটা বাড়ির ফোন ছিল। এইভাবেই প্রায় 3 থেকে 4 মাস কেটে যায়। একদিন আনিসা আমাকে বলল, কিছুদিন পর আমার বার্থডে, তুমি কি গিফট দিবে? আমি বললাম, হ্যাঁ গিফট তো দিবই, কিন্তু বলা যাবে না। তারপর ওর বার্থডেতে আমি একটা ফোন গিফট করি, যেটা আমি আমার ছোট ভাইয়ের হাত দিয়ে পাঠাই। ফোন পেয়ে আনিসা অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে আনিসার সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো, এভাবেই সুন্দর চলছিল। আর হ্যাঁ, আর একটা কথা, আমি জানি যাকে ফোনটা দিয়েছিলাম সেটা সে লোক করে ব্যবহার করতো। একদিন সে ফোনটা ওর মা দেখে ফেলে, তারপর ফোনটা ফেলে দেয়। আমি জানতাম না, কিন্তু তাকে ফোন করে পেতাম না। কয়েকদিন যাওয়ার পর তার বাড়ির ফোন থেকে সে আমাকে লোক করে ফোন করে আর আমাকে সবকিছু খুলে বলে। আমি বুঝতে পারলাম। কয়েকদিন যাওয়ার পর তারপরে আমি আমার ছোট ভাইকে দিয়ে আবারও ওকে একটা ফোন পাঠাই। প্রথম কার্ডটা ছিল জিও, এবার দিয়েছি নোকিয়া। তারপরে সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রায় 1 মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন রাত 3টার সময়তে ওরা আমার বুঝতে পেরে যায় যে কারোর সঙ্গে কথা বলছে আনিসা। তারপরে আবারও ধরে ফেলে, কিন্তু রাত 3টার সময়তে কথা বলছিল, এই বিষয়টা সবার কাছে খারাপ লাগলো। তারপর ও দাদাকে বলে দেয়, এরপর আর তাকে বাড়িতে রাখবে না, বলে একটা মাদ্রাসায় ভর্তি করে দিবে, ওখানেই থাকবে। যেদিন আনিসা মাদ্রাসায় চলে যাবে সেই দিন আনিসা লুক করে আমাকে ফোন দেয় আর বলে, আমি মাদ্রাসায় চলে যাচ্ছি, আমাকে যেন ভুলে যেও না। আসলে সত্যি কথা বলতে আনিসা এই কদিন আমাকে অনেক ভালোবেসে ফেলে, আর আমি তো তাকে প্রথম থেকে অনেক ভালোবেসে ফেলেছি। তারপরে সে মাদ্রাসায় চলে যায়। প্রথম প্রথম ওর সঙ্গে কথা হতো না, কয়েক মাস যাওয়ার পর সে আমাকে তার বাড়ির নাম্বার থেকে ফোন করে। আমি ভাবলাম হয়তো সে বাড়ি এসেছে, কিন্তু না, ওর আব্বু আম্মুকে দেখতে গেছিল মাদ্রাসায়। তারপর সে লুক করে আমাকে ফোন করে আর আমার সঙ্গে কথা বলতে বলতে সে কান্না করে ফেলে। আমি বললাম, এই পাগলি কান্না করছো কেন? তারপর আনিসা বলে, তুমি বিশ্বাস করো হাবিব, আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না, আমার তোমাকে নিয়ে অনেক ভয় হয়, যদি হারিয়ে ফেলি, অনেক ভালোবাসি তোমায়, থাকতে পারি না। এরপর আমি বললাম, পাগলি রে, ভয় করিস না, আমি তোরই থাকবো, তোর সঙ্গে হয়তো বেশি কথা হয় না, কিন্তু তোকে নিয়ে সবসময় ভাবি, আমাকে কখনোই তুই হারাবি না, আমি তোরই আছি, তোরই থাকবো। এইসব কথা বলতে বলতে 5 মিনিট হয়ে যায়, তারপর সে ফোনটা কেটে দেয়। এইভাবে তার সঙ্গে মাসে একবার কথা হতো, তাও আবার 5 মিনিট। তবুও তার প্রতি কখনো ভালোবাসা কমেনি, বরং তার প্রতি ভালোবাসা বাড়তো। এইভাবেই কয়েক মাস কেটে যায় আর চলে আসে করোনা ভাইরাসের লকডাউন। এরপরই মাদ্রাসা থেকে ছুটি দিয়ে দেয় আর আমি মুম্বাই থেকে বাড়ি চলে আসি আর তার জন্য কিছু গিফট নিয়ে আসি, সোনার আংটি, কানের আর গলার মালা। আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে দেখা করি। আনিসা আমাকে দেখেই কান্না করতে শুরু করলো। আমি বললাম, এই পাগলি কান্না করছো কেন? এরপর আনিসা বলল, তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়, আর তাছাড়াও তোমার সঙ্গে আমি কথা বলতে পারি না, আমার মনটা ভীষণ খারাপ করে, ছটফট করে তোমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার মনটা ভালো করে দিই, তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য কিছু গিফট আছে। তারপর আনিসা চোখ বন্ধ করলো আর আমি তার হাতে আংটি পরিয়ে দিই, গলায় মালা পরিয়ে দিই আর কানের দুল ঝুলিয়ে দিই। এটা দেখার পর আনিসা অনেক খুশি হয়ে যায় আর বলে, এগুলো সত্যি আমার জন্য? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি বললাম, হ্যাঁ এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। তারপর আনিসাকে বললাম, আচ্ছা তুমি বাড়ি যাও, অনেক দেরি হয়ে গেছে, তোমার আম্মু নয়তো বকবে। তারপর সে বাড়ি চলে যায় আর আমিও বাড়ি চলে আসি। আনিসা বাড়ি যাওয়ার পর ওর আম্মুকে সবকিছু খুলে বলে, যে হাতের আংটি, গলার মালা আর কানের আমি তাকে দিয়েছি। তারপরে আনিসের আম্মু কিছুটা হলেও খুশি হয়েছিল। তারপরে আনিসের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো, ওদের বাড়ি থেকে তেমন কিছুই বলতো না। একদিন আমার আব্বু আম্মুকে বলি ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তারপর আমাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যায় ওদের বাড়িতে। ওদের বাড়িতে সবাই মেনে নিয়েছিল, তবে বলেছিল এখন বিয়ে দিবে না, এখন পড়াশোনা করবে। কিন্তু ওর ভাইটা মানতে চাইছিল না, ওর ভাই বিদেশে কাজ করতো। তাই আনিসার ভাই যখন বাড়ি এসেছিল, তাই আমাদের বাড়ি থেকে আমার আব্বু
আম্মুকে আবারও পাঠায় ওদের বাড়ি ওর ভাইকে রাজি করার জন্য। আনিসাদের বাড়িতে সবাই রাজি ছিল, কিন্তু তারপরে ওর ভাইটা রাজি হচ্ছিল না। আনিসার আব্বু আম্মু বলে ওইসব বাদ দেন, একসময় তো ঠিকই মেনে নেবে। তো যাই হোক, সেই সময় লকডাউন ছিল, তো তাই আমিও বাড়িতে ছিলাম আর আনিসাও বাড়িতে থাকতো। তাই আমি প্রতিদিন ওকে দেখতে যেতাম আর আমার জন্য সে বাইরে বসে থাকতো। চোখ ভরে দেখতাম আর মন ভরে ভালোবাসতাম। আবার কবে দেখতে পাবো জানি না, শুধু এমন এটাই ভাবতো। এভাবে প্রায় 6 মাস কেটে যায় আর আবারও চলে যাই মাদ্রাসায়। আর কিছুদিন পরে চলে আসে বোর্ড এক্সাম, যাকে বলে মাধ্যমিক পরীক্ষা। তারপর একদিন আমি আনিসাকে বলি, পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমার জন্য একটা গিফট আছে। আনিসা বলে কি গিফট? তারপর আমি বলি না, বলা যাবে না, ভালো মতো পরীক্ষা দাও তবেই পাবা। এরপরে সে ভালো করে পড়াশোনা করে তারপরে সবকটা এক্সাম দিয়ে ফেলে আর পরীক্ষাতে খুব ভালো একটা রেজাল্ট করে। এক্সাম দেওয়ার পর আনিসা বাড়িতেই ছিল। তারপর একদিন আমাকে আনিসা বলল, আচ্ছা তুমি আমাকে কি গিফট দিবে বলেছিলে, ওটা এখনই দাও, আমি বাড়িতে আছি। এরপর আমি বললাম রেজাল্ট বেরাবে তারপরে দিব। এরপর আনিসা মন খারাপ করে ফেললো আর বললো ঠিক আছে, তোমাকে গিফট দিতে হবে না, লাগবে না। এরপর আমি বললাম আরে পাগলি, মন খারাপ করছো কেন? ঠিক আছে, তুমি যেহেতু এখনই নিবা আর বাড়িতে আছো, তবে এখনই তোমাকে দিয়ে দেবো। এরপর আমার সেই ছোট ভাইয়ের হাত দিয়ে ওকে একটা বড় ফোন গিফট করি। আনিসা অনেক খুশি হয়ে যায় আর বলে সত্যি এটা কি আমার জন্য? আমি বলি হ্যাঁ, এটা তোমার জন্যই। তারপর কিছুদিন চলে যাওয়ার পর আনিসা একদিন আমাকে বলল, তুমি তো সারাদিন কাজ করো, তোমার সঙ্গে সবসময় কথা হয় না, আমি বাড়িতে একা একা বসে থাকি, তাই বলছি আমি কি ফেসবুক খুলবো? তখন তো আনিসার উপর অনেক বিশ্বাস, অনেক ভালোবাসি, তাই আমি বলে দিলাম ঠিক আছে, তুমি ফেসবুক খুলতে পারো, আমি যখন কাজ করব তুমি তখন ফেসবুক দেখে সময় কাটাবা। তো এইভাবেই সুন্দর কেটে যাচ্ছিল। প্রায় 1 মাস পর একটা রং নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। তারপর ফোনটা আমি রিসিভ করলাম। আমি হ্যালো বলতেই ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠলো আর বললো আমি আনিসের খালাতো বোন, আপনি কি হাবিব বলছেন? আমি বললাম হ্যাঁ। জি বলুন, কিছু বলবেন? তারপর আনিসের খালাতো বোন যা বললো তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আনিসা নাকি একটা ছেলের সঙ্গে ফেসবুকে কথা বলে। এরপর আনিসের খালাতো বোনকে বললাম না, আমি বিশ্বাস করি না, তুমি প্রমাণ দিতে পারবে? তারপর আনিসের খালাতো বোন বলল হ্যাঁ দিতে পারবো, তবে আজকে না, কালকে দিব। তারপর আনিসের খালাতো বোন আমাকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠায়। স্ক্রিনশটটা দেখে আমার বুকটা পুরো ফেটে যায়। তারপরে আনিসাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি আর বলি আনিসা, তুমি কার সঙ্গে ফেসবুকে কথা বলো? সে বলে কারোর সঙ্গে না তো। কই? তারপরে আমি বললাম তুমি যদি এতদিন আমাকে বিন্দু পরিমাণে ভালোবেসে থাকো তবে আমার কসম কেটে সত্যিটা বলো। এরপরে আনিসা সব সত্যিটা বলে দেয়। আমি কান্না করছি আর বলছি আনিসা রে, তুই অন্য ছেলের সঙ্গে কথা বলবি তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তোকে না অনেক ভয় করে, তুই যদি অন্য কারোর হয়ে যাস। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তারপরেও মানুষের মন তো, জানি না কি হবে। আর তুই যে আমাকে মিথ্যা কথা বলছিস এটা তোর থেকে কখনো আশা করিনি, কখনো ভাবতে পারিনি। আমার কান্না করা দেখে আনিসারও চোখে পানি চলে আসে। এরপর আনিসা আমাকে ভিডিও কল করে আর বলে ঠিক আছে, এই দেখো আমার হাতে কোরআন শরীফ নিয়ে বলছি, তুমি ভয় পেও না, আমি তোমাকে ভালোবেসেছি, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আমি তোমাকে বিয়ে করব। এই কোরআন শরীফ আমি বললাম তোমায়। সে কোরআন শরীফ কসম করার পর তার প্রতি আমার ফুল বিশ্বাস জেগে যায়। আর যাই হোক, সে কখনো বেইমানি করবে না। তার কিছুদিন পরেই সে আবারও মাদ্রাসায় চলে যায়। আর হ্যাঁ, একটা কথা, আনিসাদের মাদ্রাসাতে বছরে একবার জালসা হয়, তা আবার দিনে। একদিন আমাকে ফোন করে আনিসা বলে যে কিছুদিন পরে জালসা আছে, তুমি আসো জালসা। তারপর আর কি, আনিসা ডেকেছে, আসতে তো হবেই। এরপর আমি মুম্বাই থেকে চলে আসি। তারপরে জালসার দিন আমি আনিসার সামনে দাঁড়িয়ে আছি। আনিসা বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি সারপ্রাইজ? আনিসা আবারও বললো আগে চোখ বন্ধ করো। এরপর আমি বললাম চোখ বন্ধ করতে হবে? তারপর আনিসা বলল হ্যাঁ, বন্ধ করতে হবে, বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। তারপর আনিসা বলল এবার তাকাও। তারপর দেখি সে কাগজ দিয়ে আমাকে আই লাভ ইউ লিখেছে আর 2টা পুতুলও বানিয়েছে। আমি বললাম এটা কি? মুখে বললেই তো হয়, এটা সারপ্রাইজের কি আছে? তারপর আনিসা রেগে গিয়ে বলল এটা কি মানে? তুমি জানো এটা আমি কত কষ্টে বানিয়েছি? 1 মাস ধরে নিজের হাতে এটা আমি শুধু তোমাকে দেওয়ার জন্য বানিয়েছি, আর এটার মূল্য তুমি কাগজ বলছো? যাও, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। তারপর আমি বললাম আরে পাগলি, রাগ করছো কেন? বুঝতে পারছি, আমি তো মজা করলাম। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার জন্য কিছু নিয়ে আসছি, এই নাও 4টে ক্যাডবেরি আর একটা গোলাপ। আমি আনিসাকে দিলাম। তারপর আনিসার রাগ ভেঙে গেল। আনিসা অনেক খুশি হয়ে গেল। এরপর কিছুক্ষণ কথা বলার পর আমি আবারও বাড়ি চলে আসি। আর কয়েকদিন যাওয়ার পর আমি মুম্বাই আবারও সোনার কাছে চলে আসি। আনিসার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, মাসে 1 বার 2 বার। একদিন হঠাৎ করে আনিসা আমাকে ফোন দেয়, তারপর বলে আচ্ছা হাবিব, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আনিসার মুখ থেকে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম হঠাৎ করে এই কথা কেন? তারপর আনিসা বলল আর তেমন কিছুই না, এমনি জিজ্ঞেস করলাম। এরপর আমি বললাম এমনি মানে?
তোমার সঙ্গে কি আমি নতুন কথা বলছি? 2 বছর থেকে তুমি আমাকে চিনো। আমি তোমাকে সত্যি ভালোবাসি কি বাসি না সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো। তবে কেন বললা এই কথা? তারপর আনিসা বলল, আসলে তেমন কোনো কিছুই না। আমার বান্ধবীরা বলছিল যে তুইও থাকিস দূরে, সেও থাকে দূরে। না হয় তোদের সঙ্গে সবসময় কথা, না হয় দেখা। তাহলে কিভাবে হয় তোদের ভালোবাসা? এরপর আনিসাকে আমি বললাম, পাগলি রে, ভালোবাসা দূর থেকেও অসম্ভব পরিমাণ সুন্দর হয়, শুধু আমার বিশ্বাসটা রাখিস। তারপর আনিসার বিশ্বাস রাখার জন্য আমি তার নামের একটা ট্যাটু এঁকে নিই আমার হাতে, কিন্তু আনিসাকে বলিনি সামনে বছরে জালসাতে আমি আবারও যাই। তারপরে সে দেখতে পায় যে তার নামে আমার হাতে পর্যন্ত ট্যাটু বসিয়ে ফেলেছি। এটা ওর কাছে এক ধরনের সারপ্রাইজ ছিল। আর হ্যাঁ, ওর জন্য কিন্তু ক্যাডবেরি আর গোলাপ নিয়ে যেতে ভুলিনি। আর অবাক করার বিষয় হচ্ছে, সেও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। আমাদের রিলেশনশিপটা 3 বছর হয়ে গেছে বলে ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছিল। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছিল। এইভাবেই পরপর 3 বছর কেটে যায়। আর হ্যাঁ, প্রতি জালসাতে ওর জন্য ক্যাডবেরি আর গোলাপ নিয়ে যেতে ভুলতাম না। তাই 3 বছর পর ক্যাডবেরি আর গোলাপ নিয়ে আমি আবারও চলে যাই জালসা। আমি আর আনিসা প্রতি বছরের মতো গাছের নিচে গল্প করছি। আর এবারে এই বিষয়টা কেউ একজন দুশ্মনী করে আনিসাদের মাদ্রাসার হেড হুজুরকে বলে দেয়। এরপরে আনিসাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো যে একসময়তে আমার জন্য তাকে মাদ্রাসায় আসতে হয়েছিল, আবার আমার জন্য তাকে বের হয়ে যেতে হলো। এই বিষয়টা শুধু আমার কাছে খারাপ লাগেনি, আনিসাদের বাড়ির সকলের চোখে খারাপ হয়ে গেছে আমি। তারপর একদিন আনিসা বলল, তোমার জন্য এটা হলো, তোমাকে কে আসতে বলেছিল? তুমি না আসলে সব থেকে ভালো হতো, কেন এসেছিলে? এরপর আনিসাকে বললাম, দেখো প্রতি বছরই তো আসি, কে জানে এবার এরকম হবে। না আমি জানতাম না তুমি জানতে, যেহেতু হয়ে গেছে সব বাদ দাও। তার কিছুদিন পরে আমি আবার মুম্বাই কাজে চলে আসি। কাজে আসার পর আনিসার সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো। প্রায় 1 মাস যাওয়ার পর আনিসা কেমন জানি বদলে যাচ্ছে আস্তে আস্তে। মানে অন্য কোলাকে ব্যস্ত পায়, আমাকে ইগনোর করে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তুমি আমার সঙ্গে এরকম করছো কেন, কিন্তু সে বুঝতে চাইতো না। সে একটা কথাই বলতো, আমি যার সঙ্গে ব্যস্ত থাকি না কেন আমি তোমাকে বিয়ে করব, তুমি এটা নিয়ে ভয় পেও না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আনিসা যখন অন্য কোলে ব্যস্ত থাকতো আর যখন ইগনোর করতো, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারতাম না। অনেক কষ্ট হতো। পাগলিটাকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমার কথা বুঝতো না। তার একটাই কথা ছিল, আমি তোমাকে বিয়ে করব, ভয় পেও না। কিন্তু আমি একসময় কষ্ট সহ্য করতে না পেরে আমার হাতে যে তার নামের ট্যাটু ছিল ওইটাতে আমি সোনার অ্যাসিড ঢেলে ফেলি। তারপরে আমার হাতের অবস্থা এইরকম। আমার হাতে অ্যাসিড ঢালার কিছুদিন পরেই শুনতে পাই আনিসার নাকি অন্য জায়গাতে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আনিসার কাছ থেকে শুনতে পাইনি। এটা বলেছিল আনিসার খালাতো বোন। এরপর আমি আনিসাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। তারপর বললাম, তোমার নাকি অন্য জায়গাতে বিয়ে ঠিক হয়েছে, তুমি আমাকে বলনি। তারপর আনিসা বলল, বিয়ে তো শুধু ঠিক হয়েছে, করে তো নিইনি। আমি তোমাকে কথা দিয়েছি, মানে তোমাকে বিয়ে করবো, এটা নিয়ে টেনশন করতে হবে না। তারপর আনিসাকে বললাম, আনিসা রে, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। এরপরে সে ফোনটা আমার কেটে দেয়। আমি আর মুম্বাই দেরি না করে আমি দেশে চলে আসি। দেশে আসার 2 দিন পরে দেখতে পাই আমাদের বাড়িতে পুলিশ এসেছে আমাকে ধরতে। কিসের জন্য এসেছিল আমি প্রথমে বুঝতে পারিনি, জানতে পারিনি। যে সময়তে পুলিশ এসেছিল সেই সময়তে আমি বাড়িতে ছিলাম না। তবে আমার আব্বু আম্মুকে বলে গেছে আমাকে একবার থানায় দেখা করতে, শুধু আমাকে না, আমার আব্বু আম্মু সবাইকে। কিন্তু আমার আব্বু আম্মু জানতো না যে কেন ডেকেছে। তারপর দিন সকাল 11টার সময়তে আমরা থানায় চলে যাই। এরপর থানাতে এসে দেখি আনিসা ও আনিসার ফ্যামিলি আমাদের ওই পাশে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দেখে পুরোই অবাক হয়ে যাই। আর আমার নামে মিথ্যা মামলা দেয় যে আমি তাকে চিনি না, জানি না। এই কথা শুনে আমার বুকটা পুরো কেঁপে উঠলো। তারপর আমি বলে উঠলাম, আনিসা তুমি সব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি না কোরআন শরীফের কসম কেটে বলেছিলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে এইসব কথা কেন বলছো? আমাদের 6 বছরের রিলেশন তুমি মিথ্যা বানিয়ে দিচ্ছ। এরপর আনিসা আবারও বলে উঠলো, কিসের 6 বছরের রিলেশন? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। হ্যাঁ, আপনি শুধু আমাকে বিরক্ত করতেন, তাই আমি আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমি থানায় এসেছি। এইসব কথা ওর মুখ থেকে শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর বলি, আনিসা রে, এই 6 বছরে তোকে আমি অনেক ভালোবেসেছি, ভালোবেসে তোকে আমি অনেক কিছু দিয়েছি। আংটি, গলার মালা, কানে, তোর হাত খরচ, এইভাবে প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচা করেছি তোর পিছনে। আর তুই থানাতে এসে আমার নামে মিথ্যা মামলা দিচ্ছিস? এইসব কথা শুনে আমার আম্মুর চোখে চলে আসে পানি। আমার আম্মু কান্না করতে করতে বলল, বাবা হাবি, এখন পর্যন্ত তুই আমাকে একটা সোনার কোনা পর্যন্ত দিসনি, আর তুই গোপনে গোপনে এত কিছু করেছিস, আমাদেরকে জানাসনি। আমি কখনো ভাবিনি আমাকে এতটা ছোট হতে হবে। আমি কখনো ভাবিনি আমার কারণে আমার আম্মুর চোখে পানি আসবে। এরপর থানার ওসি বলে উঠলো, এখানে বেশি হিরো সস্তা আসিস না, তোদের অত কিছু শোনার আমার সময় নাই। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, ওর বিয়েতে যদি কোনো বাধা আসে তবে তোর জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর আমি থানার ওসিকে বললাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি বেঁচে থাকতে ওর বিয়েতে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হতে দিব না, এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আর ওকে আমি ভালোবেসেছিলাম, সে আমার কাছে থাকুক বা অন্য কারোর কাছে, আমার চাওয়া সে ভালো থাকুক। আমি সেদিন পাগলের মতো কান্না করেছিলাম রাস্তায় গড়াগড়ি করে। একটা মানুষ মারা গেলে যেভাবে কান্না করে
সেইভাবে আমি কান্না করেছিলাম। আমার বিপরীতে দাঁড়িয়ে সে আমার কান্না দেখেছে, তারপরও তার মনে বিন্দু পরিমাণ মায়া ছিল না। আমি সেটাই করেছিলাম। তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। তার বিয়ের অনুষ্ঠানে যখন প্যান্ডেল হতো, সারাদিন বসে বসে সেই প্যান্ডেল করা দেখতাম। ওখানে আমার একটা খালাতো ভাই ছিল, সে অনেক বুঝাইতো, ফালতু এখানে বসে জীবনটাকে নষ্ট করিস না, বাড়ি যা, এখানে থাকিস না, তোর কষ্ট হবে। কিন্তু আমি কারো কথা শুনিনি। তার বিয়ে যতদিন ধরে হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। আমি দেখেছি সে অন্যের ঘরে যাওয়ার সময় অন্যের কোলে মাথা দিয়ে কাঁদতে আমি দেখেছি। তো এই মানুষটা কেমন বেমান ছিল তা বুঝতেই পারলেন। শেষে আনিসাকে আমি একটা কথাই বলবো, তোমার সঙ্গে বিয়ে হলে কতই না সুখের হতো, এটা আর জানা হলো না কি এমন ক্ষতি হতো যদি তোর সঙ্গে আমার বিয়ে হতো। তারপরও শেষে রেখেছিলাম মুখে হাসি। তো এই ছিল আজকের গল্প। গল্পটা পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই রাজ ভাই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।